টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা বাংলাদেশ ১১ই মার্চে ওয়ানডে ক্রিকেট দিয়ে ফিরছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। দুর্দান্ত বাংলাদেশ পাকিস্তানের সাথে দুর্দান্তভাবে খেলবে, এটাই আশা। সো আজকের ভিডিওতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ খেলা বা না খেলা সকল নাটক নিয়ে অন্য একটি ভিডিওতে কথা বলা যাবে। আজকের ভিডিওতে কথা বলব বাংলাদেশের ওপেনিং বা টপ অর্ডার নিয়ে। টপ অর্ডারে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সে আছে সৌম্য সরকার, সাইফ হাসান থেকে শুরু করে মোটামুটি সবাই দুর্দান্ত ফর্মে আছে। এবার আবার ইনক্লুড করা হয়েছে অফ ফর্মে থাকা লিটন কুমার দাসকে টপ ফর্মে বা মিডল অর্ডারে খেলানোর জন্য এবং আরো একজনকে নিযুক্ত করা হয়েছে আফিফ হোসেন ধ্রুব। আফিফ হোসেন ধ্রুব এবারে ওয়ানডে ফেরাকে আমি একটা পজিটিভ দিক ভাববো, কারণ বাংলাদেশের কিছু বছর ধরেই মিডল অর্ডারে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ছিল ভঙ্গুর অবস্থা। মানে লাস্ট 11টা ওয়ানডে ম্যাচে 10টা ম্যাচই বাংলাদেশ হেরেছে। সো বাংলাদেশের টপ অর্ডার নিয়ে অনেক সমালোচনা আলোচনা হচ্ছে। বাংলাদেশের টপ অর্ডারে অনেকে ভাবছে সাইফ হাসান, তানজিদ হাসান তামিমের নাম। আবার অনেকে ভাবছে সৌম্য সরকার এবং সাইফ হাসানের নাম। আবার অনেকে সৌম্য সরকারকে বাদ দিয়ে দিতে চাইছে প্রথম ওয়ানডে ম্যাচ থেকে। মানে ১১ মার্চে প্রথম ওয়ানডে ম্যাচটা হবে, সেখানে সৌম্য সরকার থাকবে না। এরকম আলোচনা বা সমালোচনা শোনা যাচ্ছে। বাট পরিসংখ্যানের দিকে একটু লক্ষ্য করি। অনেকে বলে সৌম্য সরকার ক্রিকেটে মানে বাংলাদেশের ক্রিকেটে সবথেকে বেশি সুযোগ পাওয়া প্লেয়ার। একটু যদি স্মরণ করি ২০১৪ সালে সৌম্যর ওয়ানডেতে অভিষেক হয় মেবি ১৩ বা ১৪ সালের দিকে। এরপর ২৬ সাল, বর্তমানে ২৬, ১২ বছরে বাংলাদেশ ওয়ানডে ম্যাচ খেলেছে মেবি ১৮০ বা ২০০ র কাছাকাছি। সেখানে সৌম্য সরকার মাত্র ওয়ানডে ম্যাচ খেলেছে 79, যেখানে তার এভারেজ ৩২, স্ট্রাইক রেট ৯৫, যা বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি এবং সর্বোচ্চ ১৭০, দ্বিতীয় সর্বোচ্চ প্রথম আছে লিটন কুমার দাস। অনেকে বলবে সৌম্য সরকার অনেক বেশি জায়গা পেয়েছে, বাট ট্রুলি আপনি যদি পরিসংখ্যান দেখেন সৌম্য সরকার অত বেশি জায়গা পায় নাই। হ্যাঁ, টি-টোয়েন্টিতে সৌম্য সরকার জায়গা পেয়েছে, বাট সত্যিকার অর্থে টি-টোয়েন্টিতে সৌম্য সরকার ওরকম পারফরম্যান্স করতে পারে নাই এবং ওয়ানডেতে তিনি পর্যাপ্ত জায়গা পায় নাই। এটা ট্রু। এবং লাস্ট তার কয়েকটা ম্যাচ যদি স্কোর আমরা একটু দেখি, ৯১ মিরপুরের পিচে, ৪৫ মিরপুরের সেই কঠিন পিচে ৪৫ রান, ৫, ৬, ০, ৭৩। এভারেজ প্রায় ৪৫ এর উপরে, দুর্দান্ত পারফরম্যান্স। যাদের সাথে তুলনা করা হচ্ছে যারা টপ অর্ডারে আসবে, সাইফ হাসান। সাইফ হাসান টি-টোয়েন্টির জন্য পারফেক্ট প্লেয়ার, বাট ওয়ানডের জন্য, টেস্টের জন্য নট পারফেক্ট প্লেয়ার। বিকজ ক্রিকেট জাস্ট নট অনলি ফর বাউন্ডারি। এখানে আপনাকে সিঙ্গেল নিতে হবে, ডাবল নিতে হবে, তারপরে কিন্তু আপনার ভালো স্কোর আসবে। আপনি যদি একটু সাইফের স্কোরগুলো দেখেন, 86, 3, 4, 3, 22, এটি হচ্ছে সাইফের স্কোর। আর তানজিদ হাসান তামিম টি-টোয়েন্টিতে বেস্ট অপশন তানজিদ হাসান তামিম, বাট ওয়ানডেতে তানজিদের সাথে ভালো অপশন বাংলাদেশের ক্রিকেটে রয়েছে। ০, ১০, ১৭, ৭, ৬, ২। আর লিটন কুমার দাসের কথা নাই বললাম। তার ৭-৮ ইনিংস এর ব্যাপারে ৪ টা ডাকি আছে। কিভাবে তিনি দলে জায়গা পেলেন ওয়ানডে দলে, সেটা অনেক বড় প্রশ্ন। লিপু বলেছে অভিজ্ঞতার ভিত্তিতে দলে তাকে জায়গা দেওয়া হয়েছে। মিডল অর্ডারের জন্য লিটন কুমার দাসকে খেলানো যাইতে পারে, বাট টপ অর্ডারে এই মুহূর্তে লিটনকে চিন্তা করাটা অনেক বোকামি হবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের জন্য। সৌম্য সরকার দুর্দান্ত পারফরম্যান্স আছে ওয়ানডে ক্রিকেটে, ওয়ানডে, টেস্ট ২ টা ফরম্যাটে সৌম্যকে কম সুযোগ দেওয়া হয়েছে। এটা যদি আপনি পরিসংখ্যান দেখেন, একটু ক্রিকবাজে গিয়ে সার্চ দিবেন যে সৌম্য সরকারের টেস্ট এবং ওয়ানডে ক্যারিয়ার, দেখবেন টেস্ট এবং ওয়ানডেতে সৌম্য দুর্দান্ত। টি-টোয়েন্টিতে সৌম্য সরকার পারফরম্যান্স বাজে, এটা আ সবাই পরিসংখ্যান দেখলে বুঝতে পারবে। বাট ওয়ানডেতে ২০২৭ সালে টি-টোয়েন্টি ওয়ানডে বিশ্বকাপের পাইপলাইনে সৌম্যকে রাখা যেতেই পারে এবং এই যে সামনে পাকিস্তান সিরিজ, সেখানে ৩ ম্যাচে সৌম্যকে যদি না খেলানো হয়, ৩ ম্যাচের ১ টা ম্যাচ যদি বাদ দেওয়া হয় বা ২ টা ম্যাচ খেলানো হয়, ১ টা ম্যাচ যদি বাদ দেওয়া হয়, তাহলে তার সাথে এটা অবিচার করা হবে। কারণ তার লাস্ট ম্যাচে তিনি ৯১ করেছিলেন, দুর্দান্ত খেলেছিলেন, কঠিন পিচে তিনি ভালো খেলেছিলেন, এক কথায় বলাই যায়। সো কি মনে হয় সৌম্য কি এবারে ওয়ানডে সিরিজে পাকিস্তানের সাথে কোনো সেঞ্চুরি করতে পারবে? বা প্রথম ম্যাচে তিনি কি জায়গা পাবেন? সকল মতামত কমেন্টে জানাবেন।